নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। হরিয়ানা আর গুজরাট, হরিয়ানা আর গুজরাট, হরিয়ানা আর গুজরাট, হরিয়ানা আর গুজরাট। মুখ্যমন্ত্রী পাঁচালির মতো করে এই দুটি রাজ্যের নাম করে গেলেন, প্রধানত এই কথা বোঝাতে যে তার হাতে এই যে খসড়া ভোটার তালিকা 2026-এর বিধানসভা নির্বাচনের এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে এক এপিক কার্ডে দুজনের নাম, একজন স্থানীয়, আরেকজন হয় হরিয়ানা নয় গুজরাটের, হরিয়ানা নয় গুজরাটের। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী অলওয়েজ একটা অ্যালিবাই বলুন বা একটা যুদ্ধ ঘোষণা ছাড়া তিনি ভোটের ময়দানে নামতে রাজি নন। এবং এবার তার বক্তব্য হচ্ছে যে বিজেপি যে কায়দায় মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে বহিরাগতদের ঢুকিয়ে ইলেকশন জিতে গেছে, ঠিক একই কায়দায় তারা এবার পশ্চিমবঙ্গেও নাকি নির্বাচনে জেতার চেষ্টা করছে এবং করবে। অতএব তিনি তার দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন যে ভোটার তালিকার উপর যেন একেবারে সেন দৃষ্টি রাখা হয়, এবং বারে বারে তিনি উদাত্ত আহ্বান জানান, কি আপনারা এই কাজটা করবেন না ভোটার তালিকা বালিশের তলায় রেখে দেবেন? আমার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 20,000 থেকে 30,000 বাইরের ভোটার এনে ভোট করানোর তালে আছে বিজেপি এবং তার সঙ্গে সঙ্গত করছে নির্বাচন কমিশন। আমি একটা হিসেব করে দেখছিলাম যে গড়ে যদি 20,000 হয়, 30,000 আমি বাদই দিলাম, তাহলে 2026 সালে পশ্চিমবঙ্গে ভোট দিতে 58,80,000 বহিরাগত এসে হাজির হবে। দেখুন, আসলে কি জানেন তো, মানে ইররেসপন্সিবল কথা শুনতে 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 আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর মুখ্যমন্ত্রী কি বললেন না বললেন সেগুলো খুব একটা গায়ে লাগে না। 58 লক্ষ বহিরাগত এসে পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রে ভোট দিয়ে যাবে এবং সেটা ধরা পড়বে না, কেউ কিছু বলতে পারবে না, এই ধরনের অবিশ্বাস্য কল্পকাহিনী বাজারে ছড়িয়ে দিয়ে তিনি যে তার ভোট প্রচারের সূচনা এত আগে থেকে করলেন, সেটা শুধু হাস্যকর নয়, সেটা একেবারে ডিসমিস করার মতো। দেখুন, প্রথম কথা হচ্ছে তিনি আবার হুমকি দিয়েছেন যে 26 দিন একবার ধর্ণা করেছিলেন, অতএব সেই 26 দিনের পুনরাবৃত্তি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল কংগ্রেস যে করতে পারে সে ব্যাপারেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। মুশকিল হলো, ওই একবার ধর্ণা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদদের কিভাবে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ বাইরে নিয়ে এসেছিল, সেই দৃশ্য তো এখনও আমাদের চোখের সামনে ভাসছে। দেখুন, নির্বাচন কমিশনটা তো, দিল্লির নির্বাচন কমিশনটা তো সংরক্ষিত এলাকায়, সেখানে গিয়ে আপনি তার সামনে ধর্ণা করবেন আর দিল্লি পুলিশ আঙুল চুষবে, এ কথা মনে করবেন না। 26 দিন কেন, 26 ঘন্টাও নয়, 2.5 ঘন্টাও যদি আপনি ওখানে ধর্ণা দিতে পারেন, তাহলে জেনে রাখবেন আপনি বিশ্ব রেকর্ড করেছেন। সুতরাং একেবারে সম্পূর্ণ আজগুবি একটা তথ্যকে সামনে এনে তিনি আজকে তার দলের নেতাকর্মীদের তাতানোর চেষ্টা করলেন এবং বললেন যে তাদের প্রমোশন, টিকিট ইত্যাদি সব কিছুই নির্ভর করবে ভোটার লিস্টের এই যে স্বচ্ছতা আনা, সে ব্যাপারে কে কতটা উদ্যোগী হয় তার রেকর্ড দেখে, এবং একটা কমিটি করে দিলেন। এবং সেই কমিটি তৃণমূল কংগ্রেসের আরও 100টা কমিটির মতো একটা জাম্বো জেটের মতো, তার মাথায় রয়েছেন সুব্রত বক্সী, আর তার তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আছেন। এই রকম অজস্র নাম তিনি বলে গেলেন। এমন একটা মাথার উপর কমিটি, যে কমিটি কম্পোজিশন দেখেই বোঝা যায়
যেটা কখনো কার্যকর হতে পারে না। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তি, অতএব তিনি একটি কমিটি গঠন করে দিলেন। মোটের উপর তার আজকের বক্তব্যের সার কথা ছিল যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা চক্রান্ত করছে তৃণমূলকে হারানোর জন্য, এবং সেই চক্রান্ত এবার করা হচ্ছে শুধুই যে ওই কেন্দ্রীয় বাহিনী এনে ভোটারদের ভয় দেখিয়ে বা বুথে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দাও বলা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। খেলাটা বিজেপি নাকি আগেই খেলে দিতে চাইছে। ওই যেভাবে অশ্বিনী বৈষ্ণব আজকেই বলেছেন যে 16,000 ট্রেন নাকি তিনি মহাকুম্ভে পাঠিয়েছিলেন, এই একইভাবে ভারতীয় রেল মন্ত্রককেও আমরা দেখব যে কতগুলো ট্রেন হরিয়ানা আর গুজরাট থেকে ওই সময় পশ্চিমবঙ্গে আসে। দেখুন, এগুলো সম্পূর্ণ ফালতু কথা। এগুলো নিয়ে সময় অপচয় করার কোনো ঘটনাই নেই। আমার বক্তব্য হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী বিজেপিকে উদ্দেশ্য করে যেসব কথা বলেন এবং যার জন্যে বিজেপিকে তিনি সমালোচনা করেন, ঘরের ভিতরে অর্থাৎ পশ্চিমবঙ্গে তিনি হুবহু সেই একই কাজ করেন এবং কাজ করে পার পেয়ে যান। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের নির্বাচন কমিশন এই সাম্প্রতিককালে তাদের যে পার্টিজান চেহারা আমরা লক্ষ্য করছি, এত খারাপ অবস্থা এর আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখা যায়নি। প্রাক সেশন যুগেও এতখানি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন ছিল না। আর এখন নির্বাচন কমিশনের কাজকর্ম দেখলে মনে হয় যে তারা ভারতীয় জনতা পার্টিরই একটা শাখা অফিসে পর্যবসিত, সেটা মহারাষ্ট্রের ভোটের সময় হোক কিংবা দিল্লির ভোটের সময় হোক। এখন এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। এবং যেভাবে সুপ্রিম কোর্টের আদেশকে পাল্টে দিয়ে নরেন্দ্র মোদীর সরকার চিফ ইলেকশন কমিশনার নিয়োগের প্রশ্নে কেবলমাত্র বিজেপি দলের 2 জন এবং বিরোধী নেতা 1 জন, এদেরকে দিয়ে অর্থাৎ 2:1 ভোটে যাকে খুশি তাকেই করতে পারেন, এটাও একটা খুবই আনফর্চুনেট ঘটনা। তার চেয়েও আনফর্চুনেট হলো এ ব্যাপারে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নিল না। নানা ব্যাপারে তারা অনেক হুঙ্কার ছাড়ে বটে, কিন্তু এই একটা ব্যাপারে তারা এক পাও অগ্রসর হলো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যদি তর্কের খাতিরে স্বীকারও করে নিই যে নির্বাচন কমিশন দিল্লির আজকে শাসকের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনটা কার হাতের পুতুলে পর্যবসিত হয়েছে মুখ্যমন্ত্রী একটু বলতে পারেন? মুখ্যমন্ত্রী বলতে পারেন যে গত পঞ্চায়েত ভোটে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন যে ধরনের পক্ষপাতমূলক আচরণ করেছেন, জেনে শুনে আদালতের ভৎসনা সত্ত্বেও, এমনকি মুখ্য নির্বাচনী কমিশনার রাজীবা সিনহাকে আদালতে হাজিরা দিতে হয়েছে, তার সমতুল্য কোনো কিছু কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছেন? আজকে মুখ্যমন্ত্রী নতুন নির্বাচন কমিশনার আসলে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লোক, সেটাও বলে দিলেন। তিনি বলে দিলেন যে এই ভদ্রলোক এর আগে অমিত শাহর কাছে থাকা কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন, অতএব তিনি অমিত শাহর লোক। আমার বক্তব্য হচ্ছে, রাজীবা সিনহা কার লোক? রাজীবা সিনহা কি বিজেপি নিয়োজিত কোনো নির্বাচন কমিশনার, না মুখ্যমন্ত্রী নিয়োজিত? এবং সবচেয়ে বড় কথা, আপনার এখতিয়ারের মধ্যে যে ভোটগুলো থাকে, অর্থাৎ পুরসভা, পঞ্চায়েত ইত্যাদি, সেই ভোট আপনি কিভাবে পশ্চিমবঙ্গে প্রহসন নয়, একেবারে
গণতন্ত্রের গলা টিপে জেলার পর জেলায় এই ভোট অনুষ্ঠিত করেন এবং ডাকাতের মতো করে এই ত্রিস্তরীয় নির্বাচনে দলীয় আধিপত্য কায়েম করেন, সেই কাহিনী কি আমরা জানি না? সেই কারণেই আমার মনে হয় যে এই যে আপনি আচরি ধর্ম পরের শিখাও, এই আপ্তবাক্যটা মুখ্যমন্ত্রী হয় তিনি শোনেননি বা তিনি এর অর্থ জানেন না। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে আর কি বললেন? এমন কিছু বললেন কি যেটা শুনে সবাই খুব উদ্দীপ্ত বোধ করতে পারে, বা এমন কিছু যা দলকে ভবিষ্যতে দিশা দেখাবে? কেননা দেখছিলাম ওই সভা শুরু হওয়ার আগে টিএমসির তাবড় তাবড় নেতারা যখন ঢুকছিলেন, তারা সব বাইট দিচ্ছিলেন যে মহামান্যা নেত্রী তাদের দিশা দেখাবেন যে কিভাবে 2026 সালের ভোটে সম্মুখ সমরে নামতে হবে, তার প্রস্তুতির পর্ব কিভাবে হবে। মুখ্যমন্ত্রী এসবের ধারে কাছ দিয়েও গেলেন না, তিনি শুধু কনসেন্ট্রেট করলেন একমাত্র ভোটার লিস্টের উপর, এবং অনেকক্ষণ ধরে এই ভোটার লিস্টে কোন গঙ্গারামপুর থেকে কি পেয়েছেন, মুর্শিদাবাদের কোন অঞ্চল থেকে পেয়েছেন, এবং দক্ষিণ 24 পরগনার কোন জায়গা থেকে পেয়েছেন, হরিয়ানার ভোটার আর গুজরাটের ভোটার ভর্তি হয়ে গেছে, এই কয়েকটি বিচ্ছিন্ন 294টি কেন্দ্রের মধ্যে 2-3টি কেন্দ্রের একটা দুটো পার্টের ভোটার লিস্টকে সামনে রেখে তিনি একটা কামান রেখে দিলেন বিজেপি এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে ইলেকটোরাল রোল তৈরির কাজটা করে কে? কিংবা তার দলের যাদেরকে তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন তারাও কি জানে না যে এই কাজটা করে কে? করে তো আপনার সরকারের এমপ্লয়িরাই, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে। এবং যে কোনো ভোটে ডিস্ট্রিক্টের রিটার্নিং অফিসার বাই ডিফল্ট হচ্ছেন সেই জেলার শাসক। অতএব জেলা শাসকের নজর এড়িয়ে এই ধরনের ভোটার তালিকা করা কারুর পক্ষে সম্ভব? আর নির্বাচন কমিশনের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে 50-60 লাখ লোক বিজেপির কথায় তারা পশ্চিমবঙ্গে ভোটের সময় চালান করবেন? দেখুন, এখনো বহু দূর বাকি হচ্ছে ভোট আসতে। 2026 সালে ভোট, এই তো সবে 2025-এর ফেব্রুয়ারি মাস শেষ হলো, পুরো বছর যাবে, তারপরে এপ্রিল মে, এবং শেষ হতে হতে, কেননা বাংলায় 7 দফা 8 দফা 9 দফায়ও ভোট হতে পারে, শেষ পর্যন্ত ওই মে জুন মাসে আগামী বছর গ্রীষ্মে যা হবার তা হবে। এবং এই যে তিনি বিজেপিকে ডাকছেন এবং ইলেকশন কমিশনকে ডাকছেন, তার কৃতিত্ব দিলেন সাগরিকা ঘোষকে। বললেন সাগরিকাই নাকি প্রথম তার নজরে এই ব্যাপারটা এনেছে, এবং তারপর তিনি সেটা তদন্ত করে দেখেন যে একেবারে সত্যি কথা, এবং সেজন্য তিনি আজকে বোধহয় পুরস্কার স্বরূপ সাগরিকাকে হঠাৎ ওই মঞ্চ থেকে দুটো কথা বলার সুযোগ করে দিলেন। আর সুযোগ করে দিলেন কাদের? প্রাতঃপুত্র ছেড়ে দিন, তার বাইরে করে দিলেন এমন দুজনকে যাদের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে স্বয়ং গুজরাট আর বিহার তো তার দলেই শোভা পাচ্ছে সবচেয়ে বেশি। সুতরাং একটা গুজরাটি, যে গুজরাটির খেয়ে দেয়ে কোনো কাজ নেই, হঠাৎ করে প্রচুর টাকার বিনিময়ে বহরমপুরের ভোট লড়তে এসে পড়ে পাওয়া 14 আনার মতো জিতে গেছেন, সেই ইউসুফ পাঠান, তিনি হচ্ছেন বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তিনি কোথাকার লোক? সেই গুজরাট। তিনি
এই যে বহরমপুর থেকে ভোটে জিতেছিলেন, গোটা প্রচারে তিনি নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেছেন বলে কেউ শুনেছেন? যদি কেউ প্রমাণ করতে পারেন যে হ্যাঁ তিনি বলেছেন, তাহলে আমি আমার কথা ফিরিয়ে নেব। তিনি শুধু বলেননি তাই নয়, তিনি জানেন যে গুজরাটের লোক হিসেবে বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বা বিজেপির সমালোচনা করার মূল্যটা তাকে কতখানি চুকোতে হবে। উল্টে শেষের দিকে আনন্দবাজার অনলাইনকে সম্ভবত একটা সাক্ষাৎকারে তিনি বলে বসলেন যে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হয় না। আর তাকেই আজ কর্মীদের সামনে একটা শোকেস করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বলছেন গুজরাট 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 গুজরাট, গুজরাট থেকে সব দলে দলে লোক সব কাজকর্ম ফেলে তারা নাকি পশ্চিমবঙ্গের দিকে রওনা হবে ওই ভোটের আগে। আবার অন্যদিকে একজন গুজরাটিকেই শোকেস করলেন তার কর্মীদের উদ্বুদ্ধ করতে। আর দ্বিতীয় কাকে করলেন? কীর্তি আজাদ। কীর্তি আজাদ ভগবত আজাদের পুত্র। ভগবত আজাদ সারা জীবন কংগ্রেস করেছেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এআইসিসির জেনারেল সেক্রেটারি ছিলেন। আজকে হঠাৎ বার চারেক বিজেপির টিকিটে বিজয়ী হওয়ার পরে প্রথম একবার বিধানসভায় আর বাকি 3 বার লোকসভায় কীর্তি আজাদের মনে হয়েছে যে বিজেপিকে তার মতো হাড়ে হাড়ে কেউ চেনে না। এবং যেদিন তিনি বিজেপির টিকিট নিতে সম্মত হলেন সেদিনকে নাকি তার বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন কি দেননি সে তো আমরা কেউ দেখিনি। কিন্তু এই যে যারা পার্টি হপিং করে বেড়ান, অর্থাৎ আজ বিজেপি, কাল টিএমসি, পরশু যদি টিএমসিতে না পোষায় তাহলে আবার হয়তো আরজেডির হয়ে বিহারে দাঁড়িয়ে পড়তে পারেন। এরকম আরেকটা স্যাম্পল হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। তাকে কখনো আসানসোলে দেখা যায় না। আসানসোলবাসী তার কাছে কীভাবে পৌঁছবে সে কথা বুঝতেই তারা হিমশিম খায়। আর তিনিও একদা বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তারপর বিজেপির সঙ্গে মনোমালিন্য হয় কংগ্রেসের ক্যান্ডিডেট হলেন, তারপর উড়ে এসে জুড়ে বসলেন আমাদের বাংলার মাটিতে আসানসোলে তৃণমূলের কংগ্রেস প্রার্থী হিসেবে। কর্মীদের চাঙ্গা যদি করতেই হয় তাহলে এদেরকে মঞ্চে এগিয়ে দিয়ে কি বার্তা পাঠাতে চাইছেন মুখ্যমন্ত্রী? একটা বার্তা হতে পারে যে ইউসুফ পাঠান তিনি একজন সংখ্যালঘু মানুষ এবং কীর্তি আজাদ যেহেতু হিন্দিভাষী অতএব এবং পশ্চিমবঙ্গে হিন্দিভাষী ভোটারের সংখ্যা প্রচুর, অতএব এই দুজনকেই তিনি ম্যাসকট হিসেবে তুলে ধরলেন। দলের বড় বড় নেতা, লোকসভায় দলের নেতা, রাজ্যসভায় দলের নেতা, উপনেতা, চিফ হুইপ, এরা কেউ কোনো সুযোগ পেলেন না একটি কথা বলারও। সুব্রত বক্সী একটা ঐতিহাসিক ভুল তথ্য দিয়ে সূচনা করলেন এবং তারপর ব্যাটনটা চলে গেল। হঠাৎ এই দুই বাংলার বাইরের তৃণমূল সাংসদ, এমনকি সাগরিকা ঘোষ, সে তার পদবী ঘোষ হলেও আদতে সে প্রবাসী বাঙালি, সারা জীবন সে বাংলার বাইরেই থেকেছে এবং তার বাংলা আজকে বোধহয় সে একটু প্র্যাকটিস করে আসার ফলে তার বাংলা বলায় আমি কোনো ছন্দপতন লক্ষ্য করিনি। খুব মাইনর দু একটা ছিল, কিন্তু সেগুলো ধর্তব্য নয়। আর এই যে তিনজন যারা মঞ্চে দাঁড়িয়ে দিদির গুণগান গাইলেন এবং পশ্চিমবঙ্গের জন্য নিজেদের জীবন সমর্পিত বলে দাবি করলেন, এরাই কি তৃণমূল কংগ্রেসে দেখানোর মতো নেতৃত্ব হয়ে উঠেছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্বই নেই, ডেরেকের কোনো গুরুত্ব নেই। তারপরে শাখা সংগঠন আপনাদের যা বিবিধ আছে
তাদের নেতাদের কোনো গুরুত্ব নেই। আর এর মাঝখানে কাবাব মে হাড্ডি হঠাৎ দেখলাম শতাব্দী রায়কে সুযোগ দেওয়া হলো দু চার কথা বলার জন্য। শতাব্দী এতদিনে বেশ ম্যাচিওর পলিটিশিয়ান হয়ে গেছেন, এবং তার চেয়েও বড় কথা কীভাবে দিদিমণিকে তেল দিতে হয় সেই খেলাটাও তিনি ভালোই রপ্ত করেছেন। অতএব তিনি দিদিমণি খুশি হন এইরকম দু চারটে মন্তব্য করে তার বক্তব্য রাখলেন, যার সার কথা ছিল যে আমরা এমপি হিসেবে দেশের যেখানেই ঘুরে বেড়াই না কেন, একবার যখন মানুষ জানতে পারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি, তখন নাকি তাদেরকে প্রায় দেবতা জ্ঞানে বা দেবী জ্ঞানে মানুষ পুজো করতে শুরু করে। এসব যা হয়েছে হয়েছে, আপনারা শুনেছেন। কিন্তু এর বাইরে এই যে এত ডাকডাক বাজিয়ে গোটা রাজ্য থেকে নেতাদের উঠিয়ে এনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে তৃণমূল কংগ্রেস একটা দলীয় সংগঠনের মাসল কত বেশি সেটা দেখানোর চেষ্টা করলো, তা থেকে আর কিছু বেরিয়ে এলো কি? আরেকটা বিষয় বেরিয়ে এসছে অবশ্যই, সেটা নিয়ে আমি ফিরে আসছি পরের এপিসোডে। দয়া করে যদি শোনেন খুব ভালো লাগবে। নমস্কার।